প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ন্যায়ের বিধান দিয়েছিলেন রঘুমণি রঘুপতি সীতাপতি রঘুনন্দন। রঘুমণি। ভগৎ সিং পাঞ্জাবের, গুজরাটের, কাশ্মীরের, মহারাষ্ট্রের প্রখ্যাত বিপ্লবী। পাঞ্জাবের প্রখ্যাত বিপ্লবী। দুই জাতি ভাই সমান মোড়ে মড়ক এলে, দেশে বিদেশে স্বদেশে ঘরে। দেশে। মায়াময় ছায়াময় কায়াময় প্রেমময় গ্রামগুলি দেখা যায় তীরে। ছায়াময়। পাঞ্জাব থেকে পালিয়ে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন রাজপথ রায়, বুদ্ধকেশ্বর দত্ত, শচীন্দ্রনাথ সান্যাল, ভগৎ সিং। ভগৎ সিং। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার। ধাত্রী কথার অর্থ যিনি গ্রহণ করেন, যিনি ধারণ করেন, যিনি দান করেন, যিনি অর্জন করেন, যিনি ধারণ করেন। নট আউট শব্দটি যুক্ত হকি, ক্রিকেট, ফুটবল, কাবাডির সঙ্গে। ক্রিকেটের সঙ্গে। কুলে কুলে দেখা যায় শ্যামল পৃথিবী, ধরণী, ধরিত্রী, জগৎ। ধরণী। যতীন দাসের বাবা ছিলেন বঙ্কিমচন্দ্র দাস, বঙ্কুবিহারী দাস, বঙ্কিম বিহারী দাস, লালমোহন দাস, বঙ্কিম বিহারী দাস। দুয়ে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বঙ্গমাতার সন্তানরা কোথায় কোথায় উপনিবেশ বিস্তার করে? বঙ্গমাতার সন্তানরা তিব্বত, চীন, জাপানে উপনিবেশ বিস্তার করে। বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হন? বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় 5 লক্ষ মানুষ সামিল হন। মুনাদার মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই মুনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছুটি পেলেই যাই ছুটে কোথায়? সমুদ্র তীরে। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? ছায়াময় গ্রামগুলিকে ঘিরে প্রেম দেখা যায়। ন্যায়ের বিধান কে দিয়েছে? ন্যায়ের বিধান রঘুমণি দিয়েছে। মোরা দুই সহোদর ভাই কবিতাটি কার লেখা? মোরা দুই সহোদর ভাই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। বড় হয়ে ঝিনুক কুড়ায় কার কথা বলা হয়েছে? বড় হয়ে ঝিনুক কুড়ায় কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে। বঙ্গ আমার, জননী আমার কবিতাটির মূল সুর কী বলে তোমার মনে হয়? দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার, জননী আমার কবিতার মূল সুর হলো স্বদেশ প্রেম, নিজের দেশকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা। নেক্সট কোশ্চেন, শহীদ যতীন দাস রচনায় উল্লেখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থটির নাম কি? ইন্ডিয়ান স্ট্রাগল। পড়ছে 3 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 1929 সালের 13ই জুলাই অনশন শুরু হয় কেন? লাও ষড়যন্ত্র মামলার বন্দী হিসাবে যতীন দাস সমেত 15 জন বন্দীকে লাহোর জেলে স্থানান্তরিত করা হয় 1929 খ্রিস্টাব্দে 25 জুন। সেখানে তার সঙ্গে ভগৎ সিং ও বুদ্ধকেশ্বর দত্তের দেখা হয়। তারা সিদ্ধান্ত নেন যে ভারতীয় বিপ্লবীদের ওপর অমানসিক অত্যাচারের প্রতিবাদে 13ই জুলাই 1929 থেকে তারা একসঙ্গে অনশন শুরু করবে। এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই পংক্তিটির প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে একই মায়ের 2 সন্তান রূপে চিহ্নিত করেছেন। কবি হিন্দু ও মুসলমানের নিবিড় সম্পর্ক বোঝাতে একই বৃন্তে ফোটা 2টি কুসুমের সঙ্গে তুলনা করেছেন। এই ভারতবর্ষে হিন্দু ভাই বোন মুসলমান একসাথে বাস করে। এদের শান্তিপূর্ণ অবস্থানটি প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। হিন্দু মুসলমানের মধ্যে সুগভীর হৃদয়ের টান রয়েছে। এরা কেউ কারোর ওপরে বিদ্বেষ বা ঘৃণা প্রকাশ করে না। এই সত্যটিকে কবি এক বৃন্তে 2টি কুসুম উপমার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। কবির কল্পনায় নৌকা যাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? ধরাতল কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনায় পদ্মা নদীর বুকে নৌকো বয়ে চলেছে। কবি সেই নৌকো থেকে 2 চোখ ভরে দেখেছে 2 তীরে সবুজ ঘেরা ছায়া সুনিবিড় গ্রামগুলির সৌন্দর্য। কবি মনে করেছেন যে এই গ্রামগুলির মানুষজনের মধ্যে নিবিড় সম্পর্কে থাকা ভাই বোনের মতো সুখ দুঃখ ভাই অবস্থান করছে। সেই সুখ দুঃখ যেন ভাই বোনের মতো করুণ চোখে তাকিয়ে আছে কবির দিকে। এই সুখ দুঃখ পরস্পর বিচ্ছিন্ন নয়, জীবনের সঙ্গে এরা একসঙ্গেই জড়িয়ে আছে। কবি সুখ দুঃখ ভালো মন্দ আলো অন্ধকার নিয়েই জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। এসবের মাঝে বিশ্বভুবন কবির চোখে সুন্দর ও লাবণ্যময়ী হয়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? প্রায় সকলেই জানে যে ক্লাসের শেষ বেঞ্চের ছেলেরা একটু ফাঁকিবাজ হয়।
তারা পড়াশোনা প্রায় করে না বললেই চলে। তাই চিরদিনেই শিক্ষক মশাইদের কড়া নজর থাকে শেষের বেঞ্চের দিকে। হাবু সুধীরবাবুর পড়া না করে স্কুলে এসেছিল, তাই আগের অভিজ্ঞতার দরুন সে সুধীরবাবুর নজর এড়াতে শেষের দিকের বেঞ্চে বসতে চায়। হাবু শেষ পর্যন্ত শেষের বেঞ্চে না বসে থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে 5 জনের ভিড়ে মিশে যায়। চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? ননীদা আলোর অভাবে খেলা বন্ধের জন্য আবেদন জানায় এবং আম্পায়ার সেই আবেদন মঞ্জুর করে। এখানে সেই আবেদন মঞ্জুর হওয়ার কথা বলা হয়েছে। আলোর অভাবে খেলা বন্ধের জন্য আবেদন করেছিলেন ননীদা। ননীদা নিশ্চিত হারকে আটকানোর জন্য ইচ্ছাকৃতভাবে বিষ্টুকে দিয়ে দেরিতে বল ডেলিভারি করিয়েছিল। সে জানতো অন্ধকার নেমে আসবে, খেলা বন্ধ হয়ে যাবে, খেলা অমীমাংসিত রয়ে যাবে, হারের কথা শুনতে হবে না, তাই তিনি এমন আবেদন করেছিলেন। বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? ছোট্ট বাঘ খিদের জ্বালায় কাঁকড়া ধরতে গর্তে থাবা ঢোকায়। কাঁকড়া তার লাল দাঁড় দিয়ে কামড়ে ধরে তার থাবায়। যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘছানাকে। ছোট্ট ছানার কান্না শুনে বাবা বাঘ ছুটে আসে। তারপর তার লম্বা নখে থাবা বসিয়ে কাঁকড়া দাঁড় ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচায়। পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? সাহিত্যিক দক্ষিণাঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় বৃষ্টি ভেজা দিনের কথা আছে। প্রচণ্ড বাদলে এক ছোট্ট পিঁপড়ে তার ঘর হারিয়ে ফেলে। আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রবল প্রবাহে ভেসে যাবার ভয়ে ভীত পিঁপড়েকে ঘাস তার পাতার শিরা কামড়ে ধরতে বলে। সে ছোট্ট জলের গতিও বেশি, বা সে ছোট, তাই জলের গতিও তার কাছে বেশি। বেঁচে থাকতে হলে ঘাসের পাতা কামড়ে ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই পিঁপড়ের ওপর দয়া দেখিয়ে ঘাস তার নিজের শরীর কামড়ে ধরে পিঁপড়েকে বেঁচে থাকার পরামর্শ দেয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 4 সমান সমান 20। যে কোনো 4টি করতে হবে। প্রথম, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? স্বদেশপ্রেমী কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতায় বাংলার ইতিহাসের বীর প্রতাপাদিত্যের প্রসঙ্গ এনেছে। 16 শতকে যশোরের একজন বিখ্যাত জমিদার বা ভূঁইয়া ছিলেন রাজা প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল। তিনি নিজেকে স্বাধীনচেতা হিসাবে গর্ববোধ করতেন। সম্রাট আকবরের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়। আকবরের বিশাল সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ও মৃত্যু ঘটে। দেশের স্বাধীনতার জন্য তার এই আত্মত্যাগ স্মরণীয়। তিনি কোনোভাবেই অন্যের হাতে নিজেকে সঁপে দেননি। দ্বিজেন্দ্রলাল রায় সেই প্রতাপাদিত্যের দেশপ্রেমের আদর্শকে এখানে তুলে ধরেছে। অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোগীদের কি অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই থেকে লাহোর জেলে যতীন দাস ও তার অন্যান্য সহযোগীরা সমবেত অনশন শুরু করেন। ভারতীয় বিপ্লবীদের উপর ব্রিটিশ সরকারের নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদে এই অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোগীদের এই মর্মে অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলো ঠিকমতো মিটলে তবেই তারা সকলে অনশন ভঙ্গ করবে। যতীন দাসের সিদ্ধান্ত ছিল যে বাকি সব বন্দীরা অনশন ভঙ্গ করলেও তিনি অনশন ভাঙবেন না। তার মনে হয়েছিল এই অনশনই হবে তার মাতৃভূমির শেকল খোলার সুবর্ণ সুযোগ। বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তে পলাশির প্রান্তরে ভারতের বুকে নেমে এসেছিল পরাধীনতার নাগপাশ। এই অনশন ছিল সেই পাপের প্রায়শ্চিত্ত, তাই তিনি অনশন ভঙ্গ করেননি। মনে হয় সব নিয়ে ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব প্রেমিক। কবি মানুষের জীবনে সুখ দুঃখের আসা যাওয়ার মধ্যে জীবনে পরিপূর্ণতা অনুভব করে পৃথিবীকেও সুন্দর বলে মনে করেছেন। সুখ ও দুঃখ এরা কেউ এককভাবে জীবনে আসে না, প্রত্যেকের জীবনের সঙ্গে এরা অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে। একটি এলে অপরটি অনুভূতি প্রবল হয়ে ওঠে। দুঃখ না পেলে সুখ গুরুত্বহীন হয়ে যায়, আবার সুখ না পেলে দুঃখকে অনুভব করা অসম্ভব। আলো অন্ধকার ভালো মন্দ ইত্যাদির ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সুখ দুঃখ দুয়ের সহাবস্থানকে গুরুত্ব দিতে চেয়েছেন। জীবন এইভাবেই সুন্দর হয়ে ওঠে বিশ্বভুবন। কবি নিজেকে ধরার সঙ্গে একাত্মার বন্ধনে আবদ্ধ হয়ে অনুভব করেছেন এই পরম অনুভূতি। এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? উত্তর লিখবে। বাংলার শিক্ষক সুধীরবাবু ক্লাসে ছেলে মেয়েদের নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর রচনা লিখে নিয়ে আসতে বলতেন। তারপর বেছে বেছে কয়েকজন ছেলেকে জোর গলায় সেটি পড়তে বলতেন। সে সময় ছাত্রদের সেই লেখা সজাগভাবে মন দিয়ে শুনতে বলতেন। এটাই ছিল সুধীরবাবুর পড়ানোর মেথড। এই মেথড অবলম্বন করার পিছনে সুধীরবাবুর নিজস্ব একটা যুক্তি ছিল। তিনি মনে করতেন
কে কেমন লিখেছে সে সম্পর্কে সকলের মধ্যে একটা ধারণা গড়ে উঠবে। নিজের লেখার ভালো মন্দ ভুল ত্রুটি বুঝে উঠতে পারবে। এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের লেখা উন্নত করার চেষ্টা করবে। এইভাবে সহপাঠীর কাছ থেকে তারা শিখতে পারবে। সামার অবাক, শুধু ননীদা ছাড়া। সামার অবাক করার মতো কোন ঘটনা ঘটেছিল? ননীদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতিনন্দী ননীদার নট আউট গল্পে রূপলীর সঙ্গে সঙ্গে সিসিএইচ দলের ম্যাচ দ্বিতীয় দলের পক্ষে থেকে ননীদা বল করার জন্য বিষ্টুকে ডাকেন। সে জীবনে কখনো বল করেনি, তবে রোড রেসে 3 বছরের চ্যাম্পিয়ন। বিষ্ণু প্রথমে 26 পা পিছিয়ে গিয়ে বোলিং মার্ক দেয়, তারপর বল হাতে দৌড়তে শুরু করে। প্রথমে সামনে এসে আবার পিছনে গিয়ে সারা মাঠ জুড়ে দৌড়তে থাকে। এই ঘটনাটি মাঠের সকলকে অবাক করে দিয়েছিল। এই ঘটনাটি ছিল সম্পূর্ণভাবে ননীদার মাথার কাজ। বিষ্টুকে দিয়ে বল করানোর জন্য আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল বিষ্টু বল ডেলিভারি না করে খেলা শেষ না হওয়া পর্যন্ত বল হাতে সারা মাঠ ছুটে বেড়াবে। পকেটে ছিল ক্রিকেটের নিয়মের বই, যাতে স্পষ্ট করে বলা ছিল না বোলার কতটা দৌড়ে এসে কতক্ষণ বল করবে। আর ম্যাচটাও ড্র হয়ে যাবে। সেই কারণে মাঠের সকলে অবাক হলেও এই ঘটনায় ননীদা মোটেই অবাক হয়নি। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? লেখক শিবরাম চক্রবর্তী এক ভুতুড়ে কাণ্ড গল্পে প্রাণ একখানা চলন্ত বেবি অস্টিন গাড়িতে উঠে পড়েন। গাড়ির চালকের দিকে তাকিয়ে নিজের যাওয়ার জায়গার কথা বলতে গিয়ে লেখক দেখেন চালকের আসনে কেউ নেই। গাড়ির ইঞ্জিনও বন্ধ, অথচ গাড়িটি একটি নির্দিষ্ট গতিতে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলছে। এতে এত ভয় পান যে শীতের রাতেও ঘামতে থাকেন। হাত পায়ের আঙুল অবশ হয়ে যায়, আর কথা বলতে গিয়ে যেন শক্তি পান না, কেবল হাঁ করে তাকিয়ে থাকেন। ননীদা চেঁচিয়ে উঠলেন, ম্যাচ ড্র! ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল? ননীদা কোন দলের প্লেয়ার ছিলেন? তার এই কথা বলার পর কী ঘটনা ঘটেছিল? এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কি বলে? মতিনন্দী ননীদা নট আউট গদ্যাংশে উল্লেখিত খেলাটি সিসিএইচ এবং রূপলী সংঘের মধ্যে হয়েছিল। ননীদা সিসিএইচ দলের প্লেয়ার ছিলেন। ঘটনা: ননীদা এই কথা বলার পর রূপলী সংঘের ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলেন যে বল ডেলিভারির মধ্যে যদি খেলা শেষ না করা যায় তবে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। তখন তর্কাতর্কি শুরু হয়। অবশেষে ননীদা আলোর অভাবে কারণে ম্যাচ শেষ করার আবেদন করলে আম্পায়ার চটপট তা মঞ্জুর করে দেন। ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা কর। আলোচ্য অংশটি অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতার অংশ। কিশোর নিউটন সমুদ্রের তীরে অর্থাৎ প্রকৃতি থেকে রঙিন ঝিনুক কুড়োতেন। বড় হয়ে তিনি বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে মহান বিজ্ঞানী হিসাবে জগৎজোড়া খ্যাতি লাভ করেন। ছেলেবেলায় ঝিনুক খোঁজার মতোই বড় হয়ে তিনি প্রকৃতি থেকে অনেক জ্ঞান সাগরের রত্ন খুঁজে পেয়েছিলেন। সেই রত্নগুলি হলো নানান বৈজ্ঞানিক সূত্র, যা বিশ্বের বিজ্ঞান জগৎকে আলোকিত করেছিল। বিজ্ঞানী নিউটনের কিশোর বেলায় সমুদ্র তীরে ঝিনুক খোঁজা আর পরিণত বয়সে বৈজ্ঞানিক সূত্রের সন্ধানের মধ্যে এক গভীর মিল খুঁজে পেয়েছেন কবি। তাই কবি লিখেছেন ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়। সোজাসুজি স্বীকার করলেই পারতে। হাবুকে এই কথা কে বলেছিল? কোন কথা স্বীকার করবার কথা এখানে বলা হয়েছে তার নিজের ভাষায় লেখো। অজয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে হাবুকে এই কথা বলেছিলেন বাংলার শিক্ষক সুধীরবাবু। স্বীকার করার কথা: সুধীরবাবু হাবুদের ক্লাসে বাংলাদেশের বর্ষাকাল রচনাটি বাড়ির কাজ হিসাবে লিখে আনতে বলেছিলেন। আগের দিন ভজার পাল্লায় পড়ে গোপালপুরের মেলায় যাওয়ায় হাবু সেটি লিখে উঠতে পারেনি। সেজন্য তার স্কুলে আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাবার ভয় তাকে ক্লাসে আসতেই হয়েছে। অন্যদিকে সুধীরবাবু ছিলেন খুব কড়া শিক্ষক। ছাত্ররা তাকে শ্রদ্ধা করার পাশাপাশি খুব ভয়ও করত। তাই হাবুকে তিনি রচনা পড়তে বললে সে না লিখে এনে বীজগণিত খাতাটি মুখের সামনে তুলে ধরে বানিয়ে বানিয়ে রচনাটি বলে যায়। শেষ পর্যন্ত অবশ্য সুধীরবাবু ব্যাপারটি বুঝতে পারেন। বিষয়টি জেনে তিনি রেগে যান, কিন্তু হাবুর সাহিত্য প্রতিভার কথা ভেবেই তিনি তাকে কোনো শাস্তি দেন না। বাড়ির কাজ না আনার ভুলটি স্বীকার না করে হাবু যে অন্যায় করেছে তাই শুধু তাকে বুঝিয়ে দেন। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। মোকদ্দমার রায় কে দিয়েছিল? ফিরিয়াদি কে ছিল? মোকদ্দমার রায় দিয়েছিল 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসি। ফিরিয়াদি ছিল সজারু। হজরবল গল্পে লেখককে সুকুমার রায়। ছাগলের সেজমামা কী হয়েছিল? সুকুমার রায়ের হজরবল গল্পে ছাগল ব্যাকরণ সিংয়ের সেজমামার শরীরের অর্ধেকটা অংশ
কুমিরে খাওয়ার জন্য মরে গিয়েছিল। কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, প্যাঁচা না ভূত। একটা অদ্ভুত জন্তু যার নাম হিজবিজ বিজবিজ, তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাদর, প্যাঁচা না ভূত। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্যাঁচা গম্ভীর হয়ে বললে, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। দেখো আমি আর মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণতে খাতে নোট ডাউন করে নেবে। শেষ পর্যন্ত সেই ব্যাকরণ সিংয়ের কী পরিবর্তন ঘটলো দেখে নাও। তারপরে দেখো 7 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের মান 5। হযবরল বইটি কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন তা নিজের ভাষায় লেখো দেখে নাও। পরে হচ্ছে হিজবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো দেখে নাও। 8 দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 8 দাগে তোমার ব্যাকরণ অনুসারে প্রশ্ন রয়েছে দেখো। হরিপদ ডাকে সুধীরবাবু অবাক হন বাক্যটি একটি অভ্যর্থনাক বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য। এটা অভ্যর্থনাক বাক্য। উপসর্গের অন্য একটি নাম আর আদ্য প্রত্যয় বিভক্তি বিশ্বপদ বিশেষণ আদ্য হবে আদ্য প্রত্যয় শব্দের সময় বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলে নামপদ, ক্রিয়াপদ, অব্যয়, বিশেষণ পদ। নামপদ যে সকল ধ্বনি মুখপদ থেকে অবাধে অন্য ধ্বনির সাহায্য ব্যতীত নিজে স্পষ্ট উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। যে যোজক পদটি বিকল্প হিসেবে কাজ করে বরং শব্দের সময় বিভক্তি যুক্ত হলে তাকে বলে পদ। 9 দাগের নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ক্রিয়াপদ কীভাবে গঠিত হয়? সাধিত ধাতু যোগ ধাতু বিভক্তি = ক্রিয়াপদ। সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সরল বাক্যে পরিবর্তন করো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। তুমি এখন বসে পড়ো। নবার্থক বাক্যে পরিবর্তন করো। তুমি এখন দাঁড়িও। অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম। অঙ্কটাকে আমরা তুচ্ছ করতাম এবং সেই ভয়ে প্রতিশোধ নিতাম। বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম। জটিল বাক্যে বারবার যা লিখতাম তা মুছে ফেলতাম। পড়েছে ব্ল্যাকবোর্ডে সাদা খড়ি লেখা পুরানো অঙ্কগুলি। এই বাক্যাংশে কোন শব্দটি মৌলিক শব্দের উদাহরণ? সাদা। 10 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। বাংলার উৎসব, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন, আমাদের বিদ্যালয়, তোমার জীবনের লক্ষ্য। পরে হচ্ছে পত্র রচনা করো। তোমার গরমের ছুটির পর স্কুল খোলার দিনটিকে মনে করে তুমি একটি দিনলিপি লেখো। প্রশ্নের মান রয়েছে 5। দেখে নাও, তোমরা একটা ডেট বসাবে, ডেট বসিয়ে তোমরা কিন্তু দিনলিপিটা লিখবে। ঠিক অনেকটা রচনার মতো কী কী তোমরা করেছো সেগুলো কিন্তু লিখে দেবে। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 6ষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যেমন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, বিভিন্ন স্কুলে কিন্তু দিনলিপির পরিবর্তে বোধ পরীক্ষণ ব্যাপারটা দেয়। একটা প্যাসেজ তুলে দেয়, সেখান থেকে কিছু প্রশ্ন দেয়, সেই উত্তরগুলো তোমাদের করতে হয়। সেখানে কিন্তু 5 মার্কস থাকে। দিনলিপির পরিবর্তে কিন্তু অনেক স্কুলে বোধ পরীক্ষণ ব্যাপারটা দেয়। তোমরা কিন্তু অবশ্যই সেটা একবার দেখে নেবে তোমাদের ভাষাপাঠ বই থেকে। আমরা বাংলা সাজেশনে যে আরও একটি সেট আপলোড করেছি সেই সেটে কিন্তু বোধ পরীক্ষণ ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। অবশ্যই কিন্তু সেই ভিডিওটি তোমরা দেখে নেবে।